আসসালামু আলাইকুম। প্রগতি সংহার, রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম পর্ব। এই কলেজে ছেলেমেয়েদের মেলামেশা বরঞ্চ কিছু বাড়াবাড়ি ছিল। এরা প্রায় সবাই ধনী ঘরের। এরা পয়সার ফেলাছেড়া করতে ভালোবাসে। নানা রকম বাজে খরচ করে মেয়েদের কাছে দরাজ হাতের নাম কিনত। মেয়েদের মনে ঢেউ তুলত। তারা বুক ফুলিয়ে বলতো, আমাদেরই কলেজের ছেলে এরা। সরস্বতী পুজো তারা এমনই ধুম করে করত যে বাজারে গাঁদা ফুলের আকাল পড়ে যেত। এছাড়া চোখ টেপাটেপি ঠাট্টা তামাশা চলছেই। এই তাদের মাঝখানে একটা সংঘ তেড়ে ফুঁড়ে উঠে মেলামেশা ছাড়খাড় করে দেবার জো করলে। সংঘের হাল ধরেছিল সুরীতি। নাম দিল নারী প্রগতি সংঘ। সেখানে পুরুষের ঢোকবার দরজা ছিল বন্ধ। সুরীতির মনের জোরের ধাক্কায় একসময় যেন পুরুষ বিদ্রোহের একটা হাওয়া উঠল। পুরুষরা যেন বেজাত, তাদের সঙ্গে জলচল বন্ধ, কদর্য তাদের ব্যয়ভার। এবার সরস্বতী পুজোতে কোনো ধুমধাম হলো না। সুরীতি ঘরে ঘরে গিয়ে মেয়েদের বলেছে, জাঁকজমকের হুল্লোড়ে তারা যেন এক পয়সা না দেয়। সুরীতির স্বভাব খুব কড়া, মেয়েরা তাকে ভয় করে। তাছাড়া নারী প্রগতি সংঘে দিব্যি গালিয়ে নিয়েছে যে কোনো পাল পার্বণে তারা কিছুমাত্র বাজে খরচ করতে পারবে না। তার বদলে যাদের পয়সা আছে পূজা আর্চায় তারা যেন দেয় গরিব ছাত্রীদের বেতন সাহায্য বাবদ কিছু কিঞ্চিত। ছেলেরা এই বিদ্রোহে মহা খাপ্পা হয়ে উঠল। বললে, তোমাদের বিয়ের সময় আমরা গাধার পিঠে বরকে চড়িয়ে যদি না নিয়ে আসি তবে আমাদের নাম নেই। মেয়েরা বললে, এরকম জুড়ি গাধা একটার পিঠে আর একটা আমাদের সংসারে কোনো কাজে লাগবে না। সে দুটি আমরা তোমাদের দরবারে গলায় মালা দিয়ে আর রক্তচন্দন কপালে পরিয়ে পাঠিয়ে দেব। তাদের আদর করে দলে টেনে নিয়ে নিও। যাই হোক, এ কলেজে ছেলেতে মেয়েতে একটা ছাড়াছাড়ি হবার জো হলো। ছেলেরা কেউ কাছে এসে কথা বলতে গেলেই মেয়েরা নাক তুলে বলতে আরম্ভ করলে, এ বড্ড গায়ে পড়া। ছেলেদের কেউ কেউ মেয়েদের পাশে বসে সিগারেট খেত, এখন সেটা তাদের মুখ থেকে কেড়ে নিয়ে ফেলে দেয়। ছেলেদের উপর রূঢ় ব্যবহার করা ছিল যেন মেয়েদের আত্মগরিমা। কোনো ছেলে বাসে মেয়েদের জন্য জায়গা করে দিতে এগিয়ে এলে বিদ্রোহিণী বলে উঠত, এইটুকু অনুগ্রহ করবার কি দরকার ছিল? ভিড়ের মধ্যে আমরা কারো চেয়ে স্বতন্ত্র অধিকারের সুযোগ চাই নে। ওদের সংঘের একটা বুলি ছিল, ছেলেরা মেয়েদের চেয়ে বুদ্ধিতে কম। দৈবাৎ প্রায়ই পরীক্ষার ফলে তার প্রমাণ হতে থাকত। কোনো পুরুষ যদি পরীক্ষায় তাদের ডিঙিয়ে প্রথম হতো তাহলে সে একটা চোখের জলের ব্যাপার হয়ে উঠত। এমনকি তার প্রতি বিশেষ পক্ষপাত করা হয়েছে স্পষ্ট করে এমন নালিশ জানাতেও সংকোচ করত না। আগে ক্লাসে যাবার সময়ে মেয়েরা খোপায় দুটো ফুল গুজে যেত, বেশভূষার কিছু না কিছু বাহার করত। এখন তা নিয়ে এদের সঙ্গে ধিক ধিক রব ওঠে। পুরুষের মন ভোলাবার জন্য মেয়েরা সাজবে, গয়না পরবে, এই অপমান মেয়েরা অনেকদিন ইচ্ছে করে মেনে নিয়েছে, কিন্তু আর চলবে না। পরনে বেরঙা খদ্দর চলিত হলো। সুরীতি তার গয়নাগুলো দিদিমাকে দিয়ে বললে, এগুলো তোমার দান খয়রাতে লাগিয়ে দিও, আমার দরকার নেই। তোমার পুণ্যি হবে। বিধাতা যাকে যেরকম রূপ দিয়েছেন তার উপরে রং চড়ানো অসভ্যতা। এ সমস্ত মধ্য আফ্রিকায় শোভা পায়। মেয়েরা যদি তাকে বলতো, দেখ সুরীতি, অত বাড়াবাড়ি করিস নে, রবি ঠাকুরের চিত্রাঙ্গদা পড়েছিস তো? চিত্রাঙ্গদা লড়াই করতে জানত, কিন্তু পুরুষের মন ভোলাবার বিদ্যে তার জানা ছিল না। সেখানেই তার হার হলো। শুনে সুরীতি জ্বলে উঠত, বলতো, ও আমি মানি নে, এমন অপমানের কথা আর হতে পারে না। এদের মধ্যে কোনো কোনো মেয়ের আত্মবিদ্রোহ দেখা দিল। তারা বলতে লাগলো, মেয়ে পুরুষের এই রকম ঘেঁষাঘেঁষি তফাত করে দেওয়া এখনকার কালের উল্টো চাল। বিরুদ্ধবাদিনীরা বলতো, পুরুষেরা যে বিশেষ করে আমাদের সমাদর করবে, আমাদের চৌকি এগিয়ে দেবে, আমাদের রুমাল কুড়িয়ে দেবে, এই তো যা হওয়া উচিত। সুরীতি তাকে অপমান বলবে কেন? আমরা তো বলি এই আমাদের সম্মান। পুরুষদের কাছ থেকে আমাদের সেবা আদায় করা চাই। একদিন ছিল যখন মেয়েরা ছিল সেবিকা, দাসী। এখন পুরুষেরা এসে মেয়েদের স্তবস্তুতি করে। এই সমাদর সুরীতি যাই বলুক, আমরা ছাড়তে পারবো না। এখন পুরুষ আমাদের দাস। এই রকম গোলমাল ভিতরে ভিতরে জেগে উঠল সকলের মধ্যে। বিশেষ করে
সলিলার এই নিরস ক্লাসের রীতি ভালো লাগতো না। সে ধনী ঘরের মেয়ে, বিরক্ত হয়ে চলে গেল দার্জিলিংয়ে ইংরেজি কলেজে। এমনই করে দুটো একটি মেয়ে খসে যেতেও শুরু করেছিল। কিন্তু সুরীতির মন কিছুতেই টলল না। মেয়েদের মধ্যে, বিশেষত সুরীতির, এই গুমর ছেলেদের অসহ্য হয়ে উঠল। তারা নানা রকম করে ওর উপর উৎপাত শুরু করলে। গণিতের মাস্টার ছিলেন খুব কড়া। তিনি কোনো রকম ছ্যাবলামি সহ্য করতেন না। তারই ক্লাসে একদিন মহা গোলমাল বেঁধে গেল। সুরীতির ডেস্কে তার বাপের হাতের অক্ষরে লেখা লেফাফা খুলবা মাত্রই তার মধ্য থেকে একটা আরশোলা ফরফর করে বেরিয়ে এলো। মহা চেঁচামেচি বেঁধে গেল। সে জন্তুটা ভয় পেয়ে পাশের মেয়ের খোপার উপরে আশ্রয় নিল। সে এক বিষম হাউমাউ কাণ্ড। গণিতের মাস্টার বেণীবাবু খুব কড়া কটাক্ষপাত করবার চেষ্টা করতে লাগলেন। কিন্তু আরশোলার ফরফরানির উপরে তার শাসন খাটবে কী করে? সেই চেঁচামেচিতে ক্লাসের মানরক্ষা আর হয় না। আর একদিন সুরীতির নোট বইয়ের পাতায় পাতায় ছেলেরা নস্যি দিয়েছে ভরে, খুব কড়া নস্যি। বইটা খুলতেই ঘোরতর হাঁচির ছোঁয়াচে উৎপাত বেঁধে গেল। সেগুলো পাশের মেয়েদের নাকে ঢুকে পড়ল। সকলকে নাকের জলে চোখের জলে করে দিলে। আর ঘন ঘন হ্যাচ্চ শব্দে পড়াশোনা বন্ধ হয় আর কি। মাস্টার আর চোখে দেখেন, দেখে তারও হাসি চাপা শক্ত হয়ে ওঠে। একদিন রব উঠল, কোনো মহারাজা কলেজ দেখতে আসবেন, বিশেষ করে মেয়েদের ক্লাস। কানে কানে গুজব রটল। তার এই দেখতে আসার লক্ষ্য ছিল বধূ জোগাড় করা। একদল মেয়ে ভান করলে যে তাদের যেন অপমান করা হচ্ছে। কিন্তু ওরই ভিতরে দেখা গেল সেদিনকার খোপায় কিছু শিল্পকাজ, সেদিনকার পারে কিছু রং। লোকটি তো যে সে নয়, সে ক্রোড়পতি। মেয়েদের মনের মধ্যে একটা হুড়মুড়ি ছিল সকলের আগে তার চোখে পড়বার। তারপরে ক্লাস তো হয়ে গেল। একটা দূত এসে জানালে যে তার পছন্দ ওই সুরীতিকেই। সুরীতি জানে এ রাজার তহবিলে অগাধ টাকার জোরে পুরুষ জাতির সমস্ত নীচতা কোথায় তলিয়ে যায়। ভান করলে এ প্রস্তাবে সে যে কেবল রাজি নয় তা নয়, বরঞ্চ সে অপমানিত বোধ করেছে। কেননা মেয়েদের ক্লাস তো গুহাটা নয় যে ব্যবসায়ী এসে গরু বাছাই করে নিয়ে যাবে। কিন্তু মনে মনে ছিল আর একটু সাধ্য সাধনার প্রত্যাশা। ঠিক এমন সময় খবর পাওয়া গেল মহারাজা তার সমস্ত পাগড়ি টাগড়ি সমেত অন্তর্ধান করেছেন। তিনি বলে গিয়েছেন, বাঙালি মেয়েদের মধ্যে একটাকেও বাছাই করে নেবার যোগ্য তিনি দেখলেন না। এর চেয়ে তাদের পশ্চিমের বেদের মেয়েরাও অনেক ভালো। ক্লাস শুদ্ধ মেয়েরা একেবারে জ্বলে উঠল। বললে, কে বলেছিল তাকে আমাদের এই অপমান করতে আসতে? সেদিন তাদের সাজসজ্জার মধ্যে যে একটু কারিগরি দেখা গিয়েছিল, সেটা লজ্জা দিতে লাগলো। এমন সময় প্রকাশ পেল মহারাজটি তাদেরই একজন পুরনো ছাত্র। বাপ মায়ের বিষয় সম্পত্তি জুয়ো খেলে উড়িয়ে দিয়ে সে খুঁজে বেড়াচ্ছে টাকাওয়ালা মেয়ে। মেয়েদের মাথা হেঁট হয়ে গেল। সুরীতি বারবার করে বলতে লাগলো, সে একটুও বিশ্বাস করেনি। সে প্রথম থেকেই কেবল যে বিশ্বাস করেনি তা নয়, সে কলেজের প্রিন্সিপালকে এই পড়ার ব্যাঘাত নিয়ে নালিশ করতে পর্যন্ত তৈরি ছিল। হয়তো ছিল, কিন্তু তার তো কোনো দলিল পাওয়া গেল না। এমনই করে একটার পর আর একটা উৎপাত চলতেই লাগলো। এই সমস্ত উপদ্রবের প্রধান পাণ্ডা ছিল নিহার। একবার ডিগ্রি নিতে যাচ্ছিল যখন সুরীতি তার পাশে এসে নিহার বললে, কি গো গরবিনী, মাটিতে যে পা পড়ছে না। সুরীতি মুখ বেঁকিয়ে বললে, দেখুন, আপনি আমার নাম নিয়ে ঠাট্টা করবেন না। নিহার বললে, তুমি বিদুষী হয়ে একে ঠাট্টা বলো? এ যে বিশুদ্ধ ক্লাসিক্যাল সাহিত্য থেকে কোটেশন করা। এমন সম্মান কি আর কোনো নামে হতে পারে? আমাকে আপনার সম্মান করতে হবে না। সম্মান না করে বাঁচি কি করে? হে বিকচক মলয় লোচনা, হে পরিণত সরোচ্চ বদনা, হে স্মিত হাস্য জ্যোৎস্না বিকাশিনী, তোমাকে আদরের নামে ডেকে যে তৃপ্তির শেষ হয় না। দেখুন, আপনি আমাকে রাস্তার মধ্যে যদি এরকম অপমান করেন, আমি প্রিন্সিপালের কাছে নালিশ করব। নালিশ করতে হয় করো, তবে অপমানের একটা সংজ্ঞা ঠিক করে দিও। এর মধ্যে কোন শব্দটা অপমানের বলো তো, আমি আরও চড়িয়ে দিতে পারি। বলবো? হে নিখিল বিশ্ব হৃদয় উন্মাদিনী। রাগে লাল হয়ে সুরীতি দ্রুত পদে চলে গেল। তার পিছন দিকে খুব একটা হাসির ধ্বনি উঠল। ডাক পড়তে লাগলো, ফিরে চাও হে রসারুণ লোচনা, হে যৌবন মদমত্ত মাতঙ্গিনী।
তার পরের দিন ক্লাস আরম্ভ হবার মুখেই রব উঠল, হে সরস্বতী, চরণ কমল দল, বিহারিণী, গুঞ্জন মত্ত, মধুব্রতা, পূর্ণচন্দ্র নিভান্নে। সুরীতি রেগে গিয়ে পাশের ঘরে সুপারিনটেনডেন্ট গোবিন্দবাবুকে বললে, দেখুন, আমাকে কথায় কথায় অপমান করলে আমি থাকব না। তিনি এসে বললেন, ক্লাসের ছেলেদের, তোমরা কেন ওকে এত উপদ্রব করছো? নিহার বললে, একে কি উপদ্রব বলে? যদি কেউ নালিশ করতে পারে তবে পূর্ণচন্দ্রই করতে পারতেন যে তাকে আমি ঠাট্টা করেছি। আমাদের ক্লাসে যোগেশ বলে, ওগুলো বাদ দিয়ে শুধু ওকে নিভান্না বললেই হয়, কেননা কলমের নিভের মতন সুতীক্ষ্ণ ওর মুখ। শুনে বরং আমি বলেছিলুম, ছি, এরকম করে বলতে নেই, ওরা হলেন বিদুষী, কথাটা চাপা দিয়েছিলাম। কিন্তু পূর্ণচন্দ্র নিভান্নাতে আমি তো দোষের কিছু দেখিনি। ছেলেরা বললে, আপনি বিচার করে দেখুন। আমরা মনের আনন্দে আউড়ে গিয়েছিলাম। হে সরস্বতী, চরণ কমল দল, বিহারিণী, গুঞ্জন মত্ত, মধুব্রতা। প্রথমত কথাটা নিন্দার নয়, দ্বিতীয়ত সেটা যে ওরই প্রতি লক্ষ্য করে বলা, এত বড় অহংকার ওর কেন হলো? ঘরেতে আরও তো ছাত্রী আছে, তারা তো ছিল খুশি। সুপারিনটেনডেন্ট বললেন, অস্থানে অসময়ে এরকম সম্ভাষণগুলো লোকে পরিহাস বলেই নেয়। দরকার কি বলা? দেখুন স্যার, মন যখন উতলা হয়ে ওঠে তখন কি সময় অসময়ের বিচার থাকে? তাছাড়া আমাদের এই সম্ভাষণ যদি পরিহাসই হয় তাহলে তো এটাকেও গায়ে না নিয়ে হেসে উড়িয়ে দিতে পারতেন। আর আপনার কলেজে এত বড় বড় সব বিদুষী, এরা কি পরিহাসের উত্তরে পরিহাস করতেও জানেন না? এদের দন্তরুচি কৌমুদীতে কি হাস্যমাধুরী জাগবে না? তাহলে আমরা সব তৃষিত সুধা পিপাসু পুরুষগুলো বাঁচি কি করে? এই রকম কথা কাটাকাটির পালা চলত যখন তখন। সুরীতি অস্থির হয়ে উঠল, তার স্বাভাবিক গাম্ভীর্য আর টেকে না।